আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনা ইস্যুতে এসে সমস্ত ব্যাপারটা চটকে গেল। মিটিং কালকে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের মিটিং হচ্ছিল, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির খুনিদের প্রত্যর্পণ নিয়ে একটা জট পেকে গেল। এই জটটা কখন ছাড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। এক কথায় বলা যায় যে শুরুতেই চুনা ফেলে দিয়েছেন আমাদের খলিলুর রহমান। এক তো হচ্ছে এই শারমিন চৌধুরী, প্রাক্তন স্পিকার, তার অ্যারেস্ট, সেটা বুঝিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের এই ব্যাপারে মানে বিএনপি সরকারের মনোভাব কি সেটা পরিষ্কার উনি বলেছেন, জয়শঙ্করজি বলেছেন। এখন আমাদের কাগজে কূটনৈতিক ভাষায় যেটুকু বলা যায় সেটুকু আমাদের কাগজে বেরিয়েছে। জয়শঙ্কর আর খলিলুরের কথা উঠলো হাসিনা প্রসঙ্গ। ছোট খবর বেরিয়েছে, খুব ডিটেলে নয়। আমি অন্যান্য অনলাইন মিডিয়াগুলো দেখলাম, সেখানেও খুব ছোট খবর বেরিয়েছে, কিন্তু ভেতরের ব্যাপারটা আমি আপনাদের পরে বলছি। আগে খবরটা পড়ে নিই কি বেরিয়েছে। বাংলাদেশের নতুন বিএনপি সরকারের প্রথম সরকারি প্রতিনিধি হিসেবে গতকাল নয়াদিল্লিতে এসে আজ সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিক দৌত্য সারলেন বিদেশমন্ত্রী খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রের খবর, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানানো হয়েছে। অন্য দেশে বাংলাদেশের জন্য ভিসা সহজ করার বার্তা দিয়েছে নয়াদিল্লি। আজ দুপুরে নয়াদিল্লিতে হায়দ্রাবাদ হাউসে জয়শঙ্করের সঙ্গে খলিলের 1 ঘন্টার বেশি আলোচনা হয়। দুই মন্ত্রী একান্তে কিছু কথা বলেন। জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লেখেন, ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে আমরা আমাদের সহমত পোষণ করেছি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, দুপক্ষই বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব গভীর করার প্রস্তাবগুলি পর্যালোচনা করেছে। এই লক্ষ্যে দীর্ঘ পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক আরো হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে তারেক রহমানের ভারত সফরের পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু যদিও ভারতের পক্ষ থেকে এমন কোন রকম পূর্বাভাস পাওয়া যায়নি। খলিলুর আজ বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেছে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ মন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। খলিলুর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবং সরবরাহ আরো বাড়ানোর অনুরোধ জানান। জবাবে পুরো বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে ভারত সরকারকে ধন্যবাদ জানায় খলিলুর। ধৃতদের প্রত্যর্পণের চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঐক্যমত্য হয়েছে। মানে হাদির খুনিদের ব্যাপারে ফেরত দেওয়ার ব্যাপারে খবরটা এখানে শেষ। ফেরত দেওয়ার ব্যাপারে দুই সরকারই ঐক্যমত হয়েছে। কিন্তু শুরুতেই উনি যেটা বললেন, 1 নম্বর পয়েন্ট খলিলুর রহমান, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন, বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, প্রত্যাবর্তন এবং আসাদুজ্জামান খান তার প্রত্যর্পণ, এই দুটো নিশ্চিত করতে হবে। তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্মুথ চলতে পারে। তো তারপরেতে জয়শঙ্করজি বলেন যে আপনার যা যা বলার আছে, প্রায় 1 ঘন্টা এই মিটিংটা চলে, আপনার যা যা বলার আছে আপনি আগে বলে দিন, আমি নোট ডাউন করে নিই, তারপর আমি একটা একটা করে উত্তর দেবো। তখন উনি তিস্তা জল চুক্তি থেকে আরম্ভ করে জলবন্টন চুক্তি, তারপর আমাদের ডিজেল সরবরাহ, পণ্য সরবরাহ, ট্রান্সশিপমেন্ট, তারপরে তুলা রপ্তানির ব্যাপার, এইগুলো পরপর উনি বলে যান এবং ভিসা সংক্রান্ত ব্যাপারটা উনি তোলেন যে ভিসা
দিতে সহজ করতে হবে ভিসা পদ্ধতি, বিশেষ করে ট্রাভেল ভিসা এবং অন্য দেশে যাওয়ার জন্য যে ভিসাগুলো দেওয়া হয় সেই ভিসা। জয়শঙ্করজি বলেছেন এই ব্যাপারে আমরা কথাবার্তা বলবো। আপনাদের মনে আছে প্রণয় ভার্মা একবার বলেছিলেন যে খুব তাড়াতাড়ি ট্রাভেল ভিসা দেওয়া হবে। আমি তখন বলেছিলাম এটা ভারতের মানে ঘোষিত নীতির বিপরীতে গিয়ে উনি এই কথাটা নিজে থেকে বললেন কি করে। সঙ্গে সঙ্গে তাকে ভারতে ডেকে পাঠানো এবং তড়িঘড়ি উনি রাত্রিবেলা ভারতে ছুটে আসেন। তারপরে নতুন রাষ্ট্রদূত আপনাদের ওখানে নিয়োগ করার কথাগুলো ওঠে। অর্থাৎ তিনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা যে ভারতের কথা নয় সেটা কিন্তু অনেক আগেই আমি বলে দিয়েছিলাম। আজ পর্যন্ত কিন্তু ট্রাভেল ভিসা চালু হয়নি এবং ভারত বলেছে আমরা চেষ্টা করছি, খুব শিগগির কথাবার্তা আমরা বলবো। এইবারেতে সব যখন কথাবার্তা খলিলুর রহমানের হয়ে যায় তখন এবার জয়শঙ্করজি কথা বলতে শুরু করেন। উনি প্রথমেই বলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গকে বাদ দিন। এই দুটো প্রসঙ্গ যে আপনারা টানছেন না, এই দুটোকে বাদ দিন। আমাদের যে শর্ত আছে 1 নম্বর এবং 2 নম্বর, শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং তার সমস্ত মামলা প্রত্যাহার, এবং 2 নম্বর তাকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য একবার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। এর মধ্যে আমরা আগেও আপনাদের বলেছি যে শেখ হাসিনা প্রত্যার্পণের ব্যাপারে আমাদের কোনো রকম নেই, মানে আমাদের সিদ্ধান্ত নেই এরকম। আপনাদের কাগজে কিছু কিছু জায়গায় বেরোচ্ছে যে শেখ হাসিনাকে নাকি কাতারে পাঠানো হচ্ছে। তিনি কোথাও যাচ্ছেন না, আমি নিশ্চিত করছি তিনি কোথাও যাচ্ছেন না, তিনি ভারতবর্ষেই থাকছেন। এবার শেখ হাসিনা প্রসঙ্গতে আপনি আর আসবেন না। এবার বাকি প্রসঙ্গগুলো আমি যেগুলো লিখে নিয়েছি সেগুলো আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। আপনার ব্রহ্মপুত্র বাঁধ দেওয়ার ব্যাপারে আপনারা চীনকে ডেকে এনেছেন এবং চীন ওখানে অনেকটা কাজকর্মে এগিয়েছে। অবিলম্বে চীনের থেকে সমস্ত সম্পর্ক আপনাদের ছেদ করতে হবে। 2 হচ্ছে এই যে তার্কিতে গিয়ে আপনি এতগুলো দিন কাটালেন এবং টিভি ড্রোন কোম্পানির সঙ্গে আপনি 2 দিন ধরে বৈঠক করলেন, কেন করলেন তার সন্তোষজনক উত্তর আপনাকে দিতে হবে। 3 নম্বর, গঙ্গা জলবন্টন চুক্তি আর তিস্তা প্রকল্প নিয়ে আপনারা যে আলোচনা করতে চাইছেন, আমরা সে আলোচনা আমরা করতে চাই, কিন্তু কোন বেসিসে আমি সেটা বলছি। আপনারা বলছেন যে শেখ হাসিনার সময়ে যে সমস্ত চুক্তিগুলো ছিল সেই সমস্ত চুক্তিগুলো আবার রিওপেন করতে হবে। যেমন এর মধ্যে রয়েছে আপনার স্থলবন্দর ব্যবহার করার চুক্তি, ভিসা, খাদ্যপণ্য, এই সমস্ত আপনাদের সমস্ত ওই চুক্তি অনুযায়ী চাই। কিন্তু আপনারা বারবার বলা সত্ত্বেও হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এখনো কমাননি। চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করেছি, আপনারা চিন্ময় প্রভুর মুক্তি সম্পর্কে কোনো কাজ করেননি। তারপর হচ্ছে জ্বালানি ও পণ্য সরবরাহের ব্যাপারে আমাদের আপত্তি নেই, আমরা চেষ্টা করব। আপনারা হরদীপ সিং পুরীর সঙ্গে, যিনি আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার, তার সঙ্গে আপনারা কথা বলেছেন, তিনিও একই কথা বলেছেন, আমি পুরোটাই জানি। আর এই যে আপনারা বলছেন হাসিনার আমলে যে সমস্ত চুক্তিভুক্তি রয়েছে সেই সমস্ত চুক্তিগুলো আবার পুনরূপায়ণ করা, যার সঙ্গে চুক্তি হয়েছিল তাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। আপনারা যখন আপনি উপস্থিত ছিলেন, যখন এই 10 দফা চুক্তি যখন হয় তখন মিস্টার খলিল আপনি ওখানে তখন উপস্থিত ছিলেন, আপনি কিন্তু তখন হ্যাঁ বলেছিলেন। আর আজকে এসে আপনি উল্টো সুর গাইছেন। তা যে মানুষটার জন্য এই চুক্তিগুলো হয়েছিল
সেই মানুষটাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য প্রত্যর্পণ চাইছেন। অথচ আবার আপনারা বলছেন যে তার আমলের সমস্ত চুক্তি রূপায়ণ করতে হবে। 2 2 তো 22 হয় না, 2 2 তো 4 হয়, 22 তো কোনোভাবে আপনি করতে পারবেন না। ফলে আপনারা যে সমস্ত অন্যায় আবদারগুলো করছেন সেগুলো একবার খতিয়ে ভাবুন। আর ভারতবর্ষ যেটা বলছে, একটা সুস্থির গণতন্ত্র, সকলের সমান ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া এবং একটা গণতান্ত্রিক সরকার, এটা যেটা আছে সেটাকে ভারত এখনো একদলীয় সরকার বলেই মনে করছে। আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, এটা একদলীয় সরকার। আমরা বলেছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে সবার অংশগ্রহণে নির্বাচিত যে সরকারই আসুক সেই সরকারের সঙ্গে আমরা কাজ করব। আপনারা কি করেছেন? আপনারা সব থেকে বড় দল আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে পাঠিয়ে দিয়ে, ভোটে অংশগ্রহণ না করতে দিয়ে আপনারা নিজেদের কিছু লোকেদের মধ্যে আপনারা এটা করেছেন, নির্বাচনটা করেছেন। ফলে ভারতের চোখে এই নির্বাচনটা হচ্ছে একদলীয় নির্বাচন। এই একদলীয় নির্বাচন আমরা কখনোই বলিনি যে একদলীয় নির্বাচন আমরা মেনে নেব। ফলে এই শেখ হাসিনা প্রসঙ্গ ভুলে যান, আসাদুজ্জামান খান প্রত্যর্পণ ভুলে যান, আর ভারতের সমস্ত রকম সহযোগিতার কথা, সব রকম সহযোগিতার কথা ভুলে যান। আপনারা যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করেন, তাহলে যে সমস্ত তার করা চুক্তিগুলো আছে সেগুলো অবিলম্বে রূপায়ণ করার জন্য ভারতবর্ষ কিন্তু পা বাড়িয়ে আছে। আমরা ভবিষ্যতেও কথা বলবো, আমরা আবার আলোচনা করব, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আর দ্বিতীয়বার এই কথা ভারতবর্ষ শুনতে চায় না। মিটিং শেষ। অর্থাৎ শেখ হাসিনা প্রসঙ্গ উঠতেই মিটিংয়ে একেবারে ধামাচাপা পড়ে গেল, মানে মিটিং আর কি ভন্ডুল হয়ে গেল যাকে বলা যায়। তারপর চাটা খাওয়া, হ্যান ত্যান, এই সমস্ত যাটা হয়, যা হয় সে তো সবই জানেন, কূটনৈতিকভাবে যেটা হয় সেগুলো হয়েছে। তবে মিটিং কিন্তু ফলপ্রসূ হয়নি। অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি লিখেছিলাম যে খলিলুর আসছেন বটে কিন্তু চিড়ে ভিজবে না। আলটিমেটলি কিন্তু চিড়ে ভিজল না। মিটিংটা শেখ হাসিনার জায়গায় এসে আটকে গেল এবং ভারতবর্ষ নিশ্চিত করে দিল যে শেখ হাসিনা ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও যাচ্ছেন না, তিনি ভারতবর্ষেই থাকবেন এবং শেখ হাসিনাকে তুলে দেওয়ার ব্যাপারে দ্বিতীয়বার ভারত কোনো কথা শুনবে না। এরপরে বাকি ব্যাপারগুলো ভেবে দেখা হবে। ওই জলবন্টন চুক্তি, তিস্তা চুক্তি, আপনার খাদ্যপণ্য সরবরাহ, ডিজেল সরবরাহ, যা যা আপনারা বলছেন, এই ভিসা দেওয়া, হ্যান ত্যান, আপনারা সব ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষ কি করছে না করছে। আপনাদের প্রতিটা পদক্ষেপ ভারতবর্ষকে বলে দেবে ভারতবর্ষের কি পদক্ষেপ করা উচিত। পরিষ্কার। মিটিং এখানে শেষ। এই হচ্ছে ভেতরের খবর। আপনারা জানেন বাংলাদেশে একটি নতুন সরকার এসছে। আমরা প্রথম কিছুদিন ভেবেছিলাম এই সরকার সিদ্ধান্ত নিয়ে, এই সরকার চিন্তা ভাবনা করুক, কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখছি এই সরকার অবৈধ ইউনূস সরকারের পথেই হাঁটছে। ইউনূসের সমস্ত অপকর্মকে তারা ঢাকা দেওয়ার চেষ্টা করছে, ইউনূসকে গ্লোরিফাই করার চেষ্টা করছে। আমরা শুনেছি বর্তমানে যিনি প্রেসিডেন্ট হিসাবে আছে তিনাকেও কয়েকদিন সময় দিয়েছেন, তার স্থলে ইউনূসকে তিনি স্থলাভিষিক্ত করবেন, অর্থাৎ ডক্টর ইউনূসকে এই বর্তমান প্রধানমন্ত্রী তার প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করবেন। এই যে বিষয়টি আপনাদের কাছে এখন হয়তো হাসির মনে হবে যে ইউনূসের ভ্যালু কমে গেছে, কিন্তু এই ইউনূসকে গ্লোরিফাই করার জন্যই কিন্তু তারেকের আগমন। এখন বিষয়টা দেখেন, ডক্টর ইউনূসের অনেক অবৈধ বিধিবিধান তারা কিন্তু বাদ দিয়েছে সংসদের মাধ্যমে। এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে যে বিধিটি জারি করেছে সেটিকে কিন্তু বৈধতা দিয়েছে। তার মানেটা আপনারা বোঝেন, আওয়ামী লীগের ভয়ে তারেক রহমান তটস্থ। তারেক রহমান ঘুমাইতে পারতেছে না আওয়ামী লীগের ভয়ে। কিন্তু আপনি যতই ঘুমাতে না পারেন আর আপনি যতই ভয় করেন, আওয়ামী লীগকে যতই দমনের চেষ্টা করেন, এই ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ ফিরে আসবে এবং আপনার এই গতি তছনছ করে দিবে।
আমরা কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আওয়ামী লীগের অজস্র কর্মী সমর্থক আপনার ধানের শীষ মার্কায় ভোট দিয়েছে নৌকার অ্যাবসেন্সে। আওয়ামী লীগের নেতারা যায়নি, কিন্তু যেই সব ভোটার আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভোট দেয়, তারা মনে করেছিল যে ডক্টর ইউনূসের জাহান্নামের চাইতে তারেক রহমানের বাংলাদেশ হয়তো আরেকটু ভালো হবে। তিনি বলেছিলেন তার একটি প্ল্যান আছে, প্ল্যানটি তিনি প্রকাশ করেননি। তার প্ল্যানটি হচ্ছে আওয়ামী লীগ নিধন। আওয়ামী লীগ তো নিধন করার মতো কোনো বস্তু নয়। আপনি একজনকে মারবেন, 40 জন দাঁড়িয়ে যাবে। এই আওয়ামী লীগের প্রতি আপনার যে বিদ্বেষ, আপনার যে মনোভাব, এটি আইয়ামে জাহেলিয়াতের চিন্তা চেতনার সমান। আপনি আপনার কোনো কথাই রাখেননি। আপনি জাতিকে ওয়াদা দিয়েছিলেন, আপনি ম্যানিফেস্টো দিয়ে বলেছিলেন যে আদালতের নির্দেশ ছাড়া অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়া ছাড়া কোনো জনপ্রতিনিধিকে তিনি বাদ দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করবেন না। কিন্তু আপনি প্রথমেই বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করে আপনার কথার অযৌক্তিকতা আপনি প্রমাণ করেছেন। এখন আপনার বাংলাদেশ বিক্রি করার গল্প আপনার মা, আপনার বাবা এবং আপনি ধারাবাহিকভাবে বলে এসেছিলেন যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে গোপন চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। আপনারা কি কখনো দেখেছেন বাংলাদেশ কোনো চুক্তি করলে ইন্ডিয়ার সমর্থন নিতে হয়েছে? হয়নি। কিন্তু এখন আমাদের যখন তেলের অভাব দেখা দিয়েছে, তেলের সংকট দেখা দিয়েছে, তখন দেখলাম আপনি আমেরিকার কাছে দৌড়াচ্ছেন পারমিশন নেওয়ার জন্য যে রাশিয়া থেকে অথবা ইরান থেকে বা অন্য কোনো উৎস থেকে তেল কিনবেন কিনা। এই দেশ বিক্রির চুক্তিতে জামাত এবং আপনি যৌথভাবে স্বাক্ষর করেছেন অথবা সমর্থন দিয়েছেন। কারণ ডাস্টবিন শফিক বলেছে, ডক্টর ইউনূস বলেছে যে সবার সমর্থন নিয়ে, এবং আপনি যে রোজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন তিনি বলেছেন যে এই চুক্তি স্বাক্ষরের পূর্বে জামাত এবং বিএনপির সমর্থন নেওয়া হয়েছে। আপনি কিন্তু ডিনাই করেন নাই ক্যাটাগরিক্যালি। তার মানে বাংলাদেশকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিক্রি করার যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে আপনি স্বাক্ষর করেছেন। আমেরিকা এখন আপনার পাশে আছে, এই জন্য আপনি মনে করছেন যে আপনি যা ইচ্ছা তা করবেন, আর বাংলাদেশ আওয়ামী লীগ বসে বসে আঙ্গুল চুষবে, তাই তো? শোনেন, সময় কাহারও একরকম চিরদিন যায় না। আওয়ামী লীগ একটা পেশারে পড়েছিল, সেই পেশার থেকে আওয়ামী লীগ জীবন দিয়ে, সম্পদ দিয়ে, অগণিত কর্মীর জেল জুলুম নির্যাতন দিয়ে সেই সময়টি কাটিয়ে উঠেছে। এখন আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী এক একটি বারুদ। ওই একটি বারুদের মাথায় যদি একটু আগুন লাগানো যায়, এই লক্ষ লক্ষ টনের পাটের গুদাম, এই লক্ষ লক্ষ টনের ডিনামাইডের গুদাম ভেঙে তছনছ হয়ে যাবে। আপনি আওয়ামী লীগকে যদি হিসাব করতে ভুল করেন, আওয়ামী লীগকে যদি রাজাকার সংগঠনের মতো ছোট করে দেখেন, আওয়ামী লীগকে যদি আপনার পেটুয়া বাহিনীর মতো করে দেখেন, আপনি যে ভুলটি করছেন সেই ভুলের মাসুলটি আপনি কি দিয়ে দিবেন আমরা সেটা জানি না, কিন্তু ইতিহাস আপনাকে সেই জায়গায় নাম লেখাবে। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জবদবজাদারি হতে চাচ্ছেন, কিন্তু মুক্তিযুদ্ধকে আপনি প্রতি পদে পদে কলঙ্কিত করছেন, ভুলুণ্ঠিত করছেন, মিথ্যা ইতিহাস জাতির সামনে ন্যারেট করার চেষ্টা করছেন। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। শুধু ইতিহাস নয়, আমাদের যে কর্মী বাহিনী, আমাদের যে নেতৃত্ব, আমরা যারা বেঁচে আছি, তারাও আপনাকে কোনোদিন ক্ষমা করব না। কেন করব না? কারণ এই দেশ, এই মাটি, এই সমাজ, এই রাষ্ট্র সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব যারা নিয়েছিল কাঁধে তুলে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশকে অলস ভিক্ষুকের হাত থেকে কর্মীর হাতে পরিণত করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশকে তৃতীয় বিশ্বের ওই লেস ডেভেলপ কান্ট্রির খাতা থেকে নাম কাটিয়ে মধ্যম আয়ের, নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশকে পাকিস্তানের কারেন্সির চাইতে 2.5 গুণ বৃদ্ধি করেছিল নিজেদের কারেন্সির মান বাংলাদেশ আওয়ামী লীগ। পূর্ব এবং উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে সংযোগ, সেটা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। চট্টগ্রাম থেকে কক্সবাজার এই জায়গায় রেল সেতুটি করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং যেই ঢাকা শহরটি বাতিল শহরের খাতায় নাম লিখিয়েছিল, সেই শহরকে মেট্রো রেল দিয়ে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে এনেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এয়ারপোর্ট থেকে যখন আপনি ঢাকা শহরের দিকে রওনা দেন, তখন জেদ্দা অথবা মক্কা, মদিনা, লন্ডন, টোকিও, এইরকম বড় বড় শহরগুলোকে যেভাবে আধুনিকায়ন করা হয়েছে, সেই রকম আধুনিকায়নের দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বুকের পাটা থাকতে হয় দেশ চালাতে। বুকের পাটা না থাকলে
বুক যদি সাহসী না হয় তারা দেশ চালাতে পারে না, তারা কাপুরুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃঢ়তায় দেশকে যেখানে নিয়ে গিয়েছে, আজকের মানুষ বলতে শুরু করেছে আপনি প্রধানমন্ত্রীর ক্লার্ক হওয়া অর্থাৎ শেখ হাসিনার ক্লার্কের যোগ্যতাও রাখেন না। আপনার দিন আসছে, আপনি আমাদের উপরে যত নির্যাতন করবেন আমাদের কর্মী তত শক্তিশালী হবে, আমাদের উপরে যত অত্যাচার করবেন আমরা তত মহিরু হয়ে উঠব। এবং বাংলাদেশ আওয়ামী লীগ মরে যাওয়ার দল নয়, বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হওয়ার দল নয়। এটি হচ্ছে পারদের মতো, আপনি যত টুকরেই করেন আবার এটা জোড়া লেগে যাবে। সময়ের সাহসী সন্তানরা আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারীরা আওয়ামী লীগ করে, প্রগতিশীল মানুষেরা আওয়ামী লীগ করে, অসাম্প্রদায়িক মানুষরা আওয়ামী লীগ করে, সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রাখার লোকেরা আওয়ামী লীগ করে। এই আওয়ামী লীগকে যতবার আপনি নির্যাতন করার চেষ্টা করবেন আপনি নির্যাতিত হবেন, আপনি নিগৃহীত হবেন। এই জাতি, এই মানুষ, এই সমাজের মানুষ মনে এবং মননে বাংলাদেশ আওয়ামী লীগ একটি পজিটিভ শক্তির নাম, যে শক্তি সমাজ রাষ্ট্রকে বদলাতে পারে। আপনি যদি শিক্ষা না নেন, দেখেন আপনার আমেরিকা, যে আমেরিকা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই আমেরিকা ইরানের কাছে নাকে খত দিয়ে এখন চুক্তি করছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আমেরিকার যে পতন সেটা ইরান থেকে শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য আস্তে আস্তে আমেরিকার কন্ট্রোল থেকে চলে যাবে। বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকা এক সময় লেজ গুটিয়ে পালাবে। আমেরিকার কান্দে ভর করেও আপনি বাঁচতে পারবেন না। আসুন আপনার বোধোদয় হোক, বাংলাদেশ আওয়ামী লীগের যে অর্ডারটি আপনি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে,